Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। আপনারা শুনছেন কাহানি। এই অনুষ্ঠানে আপনারা শুনছেন বিভিন্ন লেখকের লেখা অবলম্বনে গল্প পাঠ। আজকের গল্প অনুত্রি দত্তর লেখা গল্প লাল মাটির লাল রক্ত। সূত্রধার গল্পের কথক এবং অর্ণবের ভূমিকায় পার্থ, ডাক্তার সৌমিত্র, ভেরোনিকা, সুস্মিতা, মিউজিক এবং স্পেশাল এফেক্টসে নিলয় ঘোষ। শুনছেন লাল মাটির লাল রক্ত। কলকাতার উপকণ্ঠে চৌরঙ্গীর ঘিঞ্জি রাস্তার মোড়টা ঘুরে একটি প্রায় দাঁত বের করা ব্রিটিশ আমলের বাড়ির দোতলায় হাল আমলের ছোট অ্যাড এজেন্সি। বাড়ির বাইরেটা ভগ্নপ্রায় হলেও ভেতরটা জোড়াতালি দিয়ে বেশ ঝকঝকে করে নেওয়া হয়েছে। ভেতরের স্টুডিওটা বেশ ছিমছাম, নিবু নিবু আলোর মাঝে জোরালো ফ্ল্যাশ বাল্বের বেশ আলো আঁধারির পরিবেশ। হাতে ক্যামেরা নিয়ে অর্ণব সেনগুপ্ত, অ্যাড এজেন্সির ফটোগ্রাফার। নামি দোকানের শাড়ি, বাজার চলতি হেয়ার অয়েল, শ্যাম্পুতে সজ্জিত মডেলদের ছবি তোলাই হলো কাজ অর্ণবের। প্রায় 3 বছর হলো এই পেশায় আছে সে। অনেকবার ভেবেছে কাঁধে ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়বে নিরুদ্দেশের পথে। আশ মিটিয়ে ছবি তুলে মনের খিদে মেটাবে। গ্ল্যামার দুনিয়ার রূপলি আলো নয়, প্রকৃতির শান্ত স্নিগ্ধ আলোয় উজ্জ্বল মুহূর্তগুলোকে ফ্রেমে বন্দি করবে সে। সুযোগ ঘটে গেল হঠাৎই। অর্ণবের ক্লাসমেট দিব্য এখন কর্মসূত্রে টাটানগরে। সেদিন কথায় কথায় উঠে এলো চাইবাসা জায়গাটার নাম। দিব্যর কথায় তোদের সো কল্ড ভ্রমণ ফিচারের টুরিস্ট স্পট নয়, চাইবাসা জায়গাটা সিংভূম জেলার অন্তর্গত। লাল মাটির আদিবাসী এলাকা, পাহাড়, জঙ্গল, খরস্রোতা নদী, ঝোড়া কি নেই। লোকজন খুবই কম। আগে প্রচুর বাঙালি ছিল, এখন নেই বললেই চলে। তবে খুঁজলে 2-1 এখনো চোখে পড়ে। টাটানগর থেকে গাড়িতে প্রায় 2.5 ঘন্টা বা 3 ঘন্টার পথ। এক ঝটকায় সিদ্ধান্ত নিয়ে ফেলল অর্ণব, আর নয়, কিছুদিনের ছুটি ম্যানেজ করে সোজা চাইবাসা। ছুটি পেতে বিশেষ অসুবিধে হলো না। নির্ধারিত দিনে গীতাঞ্জলিতে জামশেদপুর নেমে টাটানগরে দিব্যর কোয়ার্টারে একদিন কাটিয়ে ভাড়া করা গাড়িতে গন্তব্য চাইবাসা। টাউনটা মোটামুটি জমজমাট, 2-1টা লজও ভাড়া পাওয়া যায়। তবে গ্রামের ভেতরেই কোলাহলমুক্ত পরিবেশে থাকবে ঠিক করল অর্ণব। বাড়ি ভাড়া পেতে বিশেষ অসুবিধে হলো না। বেশ কয়েকজন বাঙালির বাংলো আছে এখানে। আগে হাওয়া বদল করতে অনেকেই আসতেন, তখন ছিল এই বাড়িওয়ালাদের রমরমা। এখন আর সেই অবস্থা নেই। বেশিরভাগ সময় খালি পড়ে থাকে বাড়িগুলো। টাউন থেকে সাইকেল রিকশায় মিনিট 20 লাগলো। ছোট একতলা বাংলো বাড়ি, সামনে একটি কাঠের গেট, তারপর ছোট চাতাল, সেখানে বেশ কয়েকটা ফুলের গাছও রয়েছে। বাড়ির সামনেই খোলা বারান্দা, বারান্দা পেরিয়ে বসার ঘর ও তার এক পাশে 2টো শোবার ঘর। বাড়িটা ছিমছাম, আসবাবপত্র প্রায় নেই বললেই চলে। একটা তক্তপোষ, লেখার টেবিল ও খানকয়েক চেয়ার, এতেই দিব্যি চলে যাবে অর্ণবের। বাড়ির পেছনেই একটা খড়ের ছাউনি দেওয়া ঘরে থাকেন কেয়ারটেকার। খাওয়া দাওয়ার ব্যবস্থা সেই করবে, সুতরাং
কোনো চিন্তাই নেই অর্ণবের। পৌঁছতে প্রায় দুপুর হয়ে গিয়েছিল, তাই খাওয়া দাওয়া সেরে একটু গড়িয়ে নিয়ে বিকেলের দিকে হাঁটতে বেরোলো। সঙ্গে আজ আর ক্যামেরা নেই, চারপাশটা একটু ভালো করে দেখে নেওয়া যাক, কাল থেকে শুরু হবে কাজ। জায়গাটা সত্যিই খুব সুন্দর, লাল মাটির রাস্তা, দুধারে আমলকির বন, বাড়িঘর খুব বেশি নেই, যাও আছে দূরে দূরে। সত্যি প্রকৃতি যেন নিজেকে অফুরন্ত উজাড় করে দিয়েছে এখানে। বাঙালি মনে হচ্ছে। কিছুটা চমকেই পেছনের দিকে তাকালো অর্ণব। নমস্কার, আমি অনিরুদ্ধ সোম, এখানকার ডাক্তার। ও আচ্ছা 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 আচ্ছা, নমস্কার নমস্কার। আমি অর্ণব, মানে অর্ণব সেনগুপ্ত। খানিকটা বিস্ময়ের স্বর মিশিয়ে বলে অর্ণব। নতুন এসেছেন বোধহয়, আগে তো দেখিনি। ডাক্তার বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজই এসেছি, বলে অর্ণব। কাজের সূত্রে? আসলে এখানে কাজ ছাড়া তো কেউ আসে না। না, ঠিক কাজ নয়, তবে বলতে পারেন ছবি তোলার নেশায়। সে কি মশাই, বলেন কি? বাঙালি সফিস্টিকেটেড টুরিস্ট স্পটস ফেলে শেষে কিনা ছবি তুলতে এই চাই বাসায়? বিনয়ের হাসি হাসে অর্ণব। খুবই মিশুকে মানুষ এই ডাক্তার। আগে কলিয়ারিতে ডাক্তারি করতেন, এখন এখানে। পরিবার পরিজন নেই বললেই চলে, তাই বিষয় আশয় এর প্রতিও পিছুটান নেই। যা জমানো আছে তাতে নিজের খাওয়া পড়া চলে যায়। আসলে কি জানেন তো, বলে ডাক্তার, এখানকার মানুষগুলোর দুবেলা দুমুঠো খাওয়ার সংস্থানই নেই। চিকিৎসা করাবে কোত্থেকে? ঠিক ঠিক। প্রশাসনকে দেখুন, ভুলেই গেছে এখানে মানুষ থাকে, অথচ নির্বাচনের সময় কত সাজ রব। আমি যতটুকু পারি করি, কিন্তু আমারই বা ক্ষমতা কতটুকু? স্বাস্থ্যকেন্দ্র যা আছে তা না থাকারই সামিল। আপনি রক্তচোষায় বিশ্বাস করেন? মানে আপনি কি ড্রাকুলার কথা বলছেন? খানিকটা অবাক হয়ে জিজ্ঞাসা করলো অর্ণব। আপনি কি ভ্যাম্পায়ারকে ড্রাকুলা বলেন নাকি? একই তো ব্যাপার। না, এক নয়। একটা কথা জানতে পারি? কি বলুন? মানে আই এম নট শিওর, বাট দেন আপনি কি প্রেত চর্চা করেন? তা বলতে পারেন, তবে see. পুরোপুরি শখে নয়, কিছুটা দায়ে পড়ে। দায়ে পড়ে? আশ্চর্য, মানে দায়টা কিসে? এ অঞ্চলে বেশ কিছুদিন হলো ছেলে মেয়েদের মধ্যে অ্যানিমিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। জানেন কি? না, সেটা জানা নেই, তবে সে তো অপুষ্টিও হতে পারে। মানে এই অঞ্চলের মানুষের এমনি খাওয়া জোটে না। শুধু কি তাই? তাহলে? তাহলে তাহলে অনেক কিছু মিস্টার সেনগুপ্ত, গোড়া থেকে বলতে হবে। তাছাড়া আপনার তো ভ্যাম্পায়ার সম্বন্ধে ধারণাই স্বচ্ছ নয়। আগে ভ্যাম্পায়ার কি সেটা জানুন, তারপর তো এদের কার্যকলাপ সম্পর্কে ওয়াকিবহাল হবেন। আরে আপনি তো মশাই আমার এখানে বেড়ানোর মানেটাই বদলে দিলেন। হ্যাঁ, শুনুন, সন্ধে হয়ে এলো, আমার বাড়িতে আসুন না, জমিয়ে গল্প করা যাবে। গল্প নয় মিস্টার সেনগুপ্ত, সত্যি। সত্যি? এখানে ইলেকট্রিসিটি নেই, সন্ধ্যের পর মোমবাতি সম্বল। সামনের বারান্দায় মোমবাতি জ্বালিয়ে মুখোমুখি অর্ণব ও ডাক্তার। অর্ণবই শুরু করলো, ডক্টর, আপনি কি বলছিলেন যেন? মানে ড্রাকুলা ও ভ্যাম্পায়ার এক নয়, তবে ব্রাম স্টোকারের কাউন্ট ড্রাকুলা, সে তবে কি? সেও ভ্যাম্পায়ার, তবে ড্রাকুলা হলো গিয়ে পদবী। আই সি। রোমানিয়ান শব্দ ড্রাক থেকে ড্রাকুলা শব্দের উৎপত্তি। এর অর্থ হলো ড্রাগন এবং ডেভিল দুটোই। তবে কাউন্ট ড্রাকুলা চরিত্রটি নেওয়া হয়েছে 1500 শতাব্দীর রোমের ওয়ালচিয়ান শাসক ভ্লাড ড্রাকুলের পুত্র ভ্লাড ড্রাকুলার থেকে। আচ্ছা। 1462 খ্রিস্টাব্দে ভ্লাড ড্রাকুল তুর্কিদের কাছে পরাজিত হন। লোকমুখে কথিত আছে তাকে নাকি জীবন্ত কবর দেওয়া হয়েছিল। আই সি। এই ভ্লাড ড্রাকুলের পুত্র ভ্লাড ড্রাকুলার জন্ম হয় 1431 সালে ট্রান্সসালভানিয়ায়,
যা বর্তমানে হাঙ্গেরির অন্তর্ভুক্ত। আর 1897 সালে লিখিত কাউন্ট ড্রাকুলার প্রেক্ষাপটও ট্রান্সিলভানিয়া। বলেন কি? মানে কাউন্ট কাউন্ট ড্রাকুলা সত্যি ছিলেন? এটুকু বলতে পারি, চরিত্রটি পুরোপুরি কাল্পনিক নয়। গল্পে কাউন্ট ড্রাকুলা ছিলেন ভ্যাম্পায়ার, তবে ভ্লাড ভ্যাম্পায়ার ছিলেন কিনা সে নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ আছে। এই ভ্যাম্পায়ার কি রক্তচোষা? হ্যাঁ, এই ভ্যাম্পায়ারই রক্তচোষা। তবে অশরীরী বলতে যা বোঝায়, ভ্যাম্পায়ার ঠিক তা নয়। ভ্যাম্পায়ার হলো এমন এক ব্যক্তি যার মৃত্যু নেই। এরা রাতের বেলায় জীবিত ব্যক্তির রক্ত চুষে নেয়। এদের একটা অদ্ভুত বৈশিষ্ট্য হলো এরা জোর করে ভয় দেখিয়ে কোনো প্রাণীকে আক্রমণ করে না। পুরুষ বা নারী যেই হোক, এক অদ্ভুত আসক্তি থেকে উৎপন্ন অবদমিত কাম উন্মাদনায় জর্জরিত হয়ে আত্মসমর্পণ করে ভ্যাম্পায়ারের কাছে। ভ্যাম্পায়ারের ধারালো দাঁতটা নেমে আসে গলার কাছে। এক চিনচিনে নৈসর্গিক অনুভূতিতে আবিষ্ট হয় সারা শরীর। সে এক অদ্ভুত উন্মাদনা। ভ্যাম্পায়ারের কবল থেকে নিজে মুক্ত হতে চায় না কেউ, উল্টে অদ্ভুতভাবে আত্মসমর্পণ করে। আর এইখানেই মূল সমস্যা। অভিযোগই যদি না থাকে, তবে আপনি তার প্রতিকার করবেন কিভাবে? বহু শতাব্দী আগে পূর্ব ইউরোপের প্রাচীন বিশ্বাস ছিল ভ্যাম্পায়ার নাকি রসুনকে ভয় পায়। তাই তখনকার দিনে গৃহপালিত জন্তুকে রসুন মাখিয়ে রাখা হতো, দরজা জানলাতেও রসুন ঝুলিয়ে রাখা হতো। এ পর্যন্ত বলে থমকালেন ডাক্তার। রাত প্রায় 10:30 বাজে। এবার ওঠা যাক। কাল বিকেলে কি করছেন? উঠবেন? কাল সকালে অবশ্য কিছু ছবি তুলবো। বিকেলে আমি ফ্রি, অ্যাবসলিউটলি ফ্রি। তাহলে চলুন আমার সঙ্গে। কোথায়? এক আদিবাসী ছেলে, বয়স 19-20 হবে, জোয়ান শক্ত সমর্থ ছেলে, শরীর হঠাৎ রক্তশূন্য হয়ে যাচ্ছে। চলুন না, একবার নিজের চোখে দেখে আসবেন। হ্যাঁ, সে যাওয়াই যায়। আচ্ছা, তাহলে ওই কথাই রইল। আচ্ছা 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 বলে প্রস্থান করলেন ডাক্তার। পরের দিন সকাল সকাল ক্যামেরা হাতে বেরোলো অর্ণব। আজ ঝিকপানির দিকটায় যাবে ভাবল। গাড়ি ঠিক করাই ছিল, পৌঁছতে বেশিক্ষণ সময় লাগলো না। অসামান্য সবুজের সমাহার এই অঞ্চল, সমস্ত অরণ্য নানা সবুজের ভ্যারাইটিতে ভরা। কোনো পেইন্টারকে আনলে সে ক্যানভাসে তুলির আঁচড়ে সবুজের রকম ফের তুলতেই ব্যস্ত হয়ে পড়বে। অর্ণবের হাতে অবশ্য তুলি নেই, ক্যামেরা আছে। উন্মত্ত হয়ে মায়াবন বিহারীতে হারিয়ে গেল অর্ণব। জায়গাটা বেশ নির্জন, নানা রকম পাখি দেখা যায়। অর্ণব অবশ্য সব পাখি চেনে না, তাতে কি? আশ মিটিয়ে ছবি তোলে অর্ণব। ক্যামেরার লেন্সে হঠাৎ ভেসে ওঠে এক নারী মূর্তি। হাঁটু পর্যন্ত খাটো কাপড়, চুল কোমর ছাড়িয়েছে, নির্মেদ শরীরটা ঠিক যেন কালো গ্রানাইট পাথরে খচিত নকশা। কমার্শিয়াল ফটোগ্রাফার অর্ণবের চোখ নারী শরীরে অভ্যস্ত, কিন্তু একই দেখছে অর্ণব। ঠিক যেন খাজুরাহ কোণারকের দেয়ালে খচিত নকশা প্রাণ নিয়ে নেমে এসেছে পৃথিবীর বুকে। মেয়েটি নিষ্পলক দৃষ্টিতে চেয়ে রয়েছে অর্ণবের দিকে। কি হিমশীতল সেই চাউনি, শরীরে ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে অর্ণবের। নাম কি তোমার? কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করে অর্ণব। ভেরেনিকা। ভেসে আসা প্রতিধ্বনির মতো শোনায় নামটা। এই অঞ্চলে বেশিরভাগ আদিবাসী খ্রিশ্চান, তাই এই ধরনের নাম হওয়া অস্বাভাবিক নয়। এক পা দুপা করে এগোয় অর্ণব মেয়েটির দিকে। মেয়েটিও ধীর পায়ে এগিয়ে আসে। শরীরে নিকষ কালো রং, এক অদ্ভুত আভা। আগে দেখেনি অর্ণব। শরীর থেকে যেন আলো ঠিকরে পড়ছে। মেয়েটির হাত অর্ণবের চোয়াল স্পর্শ করে।
খেয়ে কি করছিস রে বাবু? চমকে উঠে পেছনে তাকায় অর্ণব। মেয়েটিও মুহূর্তে সরে যায় ঝোপের আড়ালে। এক আদিবাসী প্রবীণ ব্যক্তি এগিয়ে আসে অর্ণবের দিকে। এ জায়গাটা ভালো নয় বাবু, একা একা ঘুরিস কিনে। খেয়াল হয় বেলা প্রায় 2:30। বাংলোয় ফিরতে হবে তো। বিকেলে ডাক্তারের সাথে জগনের বাড়িতে গেল অর্ণব। জগন দিনমজুরির কাজ করে। ছেলে জোসেফও জগনের সঙ্গে খাটে। কিন্তু কিছুদিন হলো ছেলেটা একেবারে নেতিয়ে পড়েছে। জগনের মাটির ঘরের দাওয়ায় এক কোণে বসে আছে জোসেফ। ডাক্তারের পেছন পেছন অর্ণব গিয়ে দাঁড়ায় ছেলেটির কাছে। ঠিক যেন নিষ্পলক, নিস্তেজ, ফ্যাকাশে প্রস্তর মূর্তি। জীবনের কোনো সাড়াই নেই ছেলেটার শরীরে। অ্যানিমিয়ায় শরীর দুর্বল হয় বলে অর্ণব জানে, কিন্তু নির্লিপ্ত পাথরের মূর্তি কি করে হতে পারে? গলার কাজটা দেখেছেন মিস্টার সেনগুপ্ত? ডাক্তারের কথায় হুঁশ ফিরল অর্ণবের। সত্যিই তো, ছেলেটির গলার নলির কাছে দুটি সূক্ষ্ম ছিদ্র। কিছুদিন তো ছেলেকে আমার বাড়িতে নিয়ে গিয়ে রাখবো, সম্ভব হলে আজ রাতের মধ্যেই। হ্যাঁ হ্যাঁ, সে ঠিক আছে বাবু, জগনকে উদ্দেশ্য করে বলে ডাক্তার। উদাস দৃষ্টিতে ভাবলেশহীনভাবে বলতে শুরু করে ডাক্তার। ভ্যাম্পায়াররা বাধ্যতামূলকভাবে সংখ্যা গোনে। আচ্ছা। আগে তাই ভ্যাম্পায়ারের কবরের চারদিকে পোস্তদানা ছড়িয়ে দেওয়া হতো। ভ্যাম্পায়ার কবর থেকে উঠে পোস্তদানা গুনতে শুরু করত, আর গুনতে গুনতে ভোর হয়ে গেলে ভ্যাম্পায়ার আবার কবরে ঢুকে যেতে বাধ্য হতো। আচ্ছা। হিন্দু পুরাণের রক্তবীজের মতোই ভ্যাম্পায়ার আর এক ভ্যাম্পায়ার তৈরি করে। ভ্যাম্পায়ার দ্বারা আক্রান্ত ব্যক্তি ধীরে ধীরে রক্তশূন্য হয়ে নতুন ভ্যাম্পায়ারে পরিণত হয়। শুনতে শুনতে কোথায় যেন আচ্ছন্ন হয়ে পড়েছিল অর্ণব। আজ যেন কথাগুলো কানে ঢুকেও ঢুকছে না। মনের কোণে উঁকি মারছে ভেরোনিকা, ভেরোনিকা। রাত তখন 11টা। ডাক্তারের ঘরে একটি খাটে শুয়ে আছে জোসেফ। একটি মাত্র মোমবাতি জ্বলছে। জোসেফের 3 দিকে 3টি আয়না রেখেছে ডাক্তার। মাথার কাছে একটি রূপোর ক্রস। কিছুটা রসুনের রস জোসেফের গলায় মাখানো হয়েছে। বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। পাশেই ইজি চেয়ারে শুয়েছিল ডাক্তার। কখন চোখ লেগে গেছে টেরই পায়নি। হঠাৎ ঘুম ভাঙল আচমকা। কে যেন কাঁচের জানলায় প্রবল ধাক্কা দিচ্ছে। জোসেফের খাটের উল্টো দিকের জানলার দিকে তাকিয়ে শিউরে উঠল ডাক্তার। জানলার কাছের সঙ্গে লেপ্টে রয়েছে এক কালো নারী মূর্তি। বাইরে ঝড়ের দাপটে মাথার চুলগুলো চতুর্দিকে উঠছে। একটি টিকটিকি দেওয়ালে যেভাবে লেপ্টে থাকে, মেয়েটির শরীরও ঠিক সেভাবেই লেগে রয়েছে জানলার সাথে। সর্বশক্তি দিয়ে দুহাত দিয়ে প্রবলভাবে ধাক্কাচ্ছে জানলা। আর একটু হলেই ভেঙে যাবে জানলার কাঁচগুলো। অন্ধকারেও ঠোঁটের ফাঁকে মুক্তোর মতো সাদা ধারালো দাঁতগুলো চকচক করছে। আর একটু দেরি করা চলবে না। এক হাতে আয়না, অন্য হাতের উপর ক্রসটা নিয়ে জানলার কাছে এগিয়ে যায় ডাক্তার। ক্রস দিয়ে জানলার কড়াটা খোলে। মুহূর্তেই নারী মূর্তিটি ঝাঁপ দেয় নিচে, হারিয়ে যায় অন্ধকারে। জোসেফ ততক্ষণে খাটে উঠে বসেছে। অসাড় হয়ে যাওয়া পাথরের শরীরটাতে একটু হলেও প্রাণের ছোঁয়া লেগেছে। বুঝতে অসুবিধা হয় না ডাক্তারের। ভ্যাম্পায়ারের মোহ কাটিয়েছে জোসেফ শেষ পর্যন্ত। প্রবল ঝড় জলের রাতে বাইরের দরজায় কে যেন কড়া নাড়ছে। এত রাতে কে এলো? ঘুম চোখে বিছানায় উঠে বসে অর্ণব। এখানে তো কেউ তাকে চেনেও না। তাহলে কি ডাক্তার? এত রাতে কি ব্যাপার?
ঘুম চোখে ধীর পায়ে গিয়ে দরজা খোলে অর্ণব। ভেরোনিকা! ভেজা চুল পিঠের উপর ছড়িয়ে, কপাল দিয়ে জল গড়িয়ে পড়ছে নিচে। ধীর পায়ে ঘরে ঢুকে আসে ভেরোনিকা, এগিয়ে যায় শোয়ার ঘরের দিকে। পিছু পিছু আসে অর্ণব। এক অপূর্ব মাদকতা আচ্ছন্ন করেছে আজ অর্ণবকে। অন্ধকার ঘরে বিদ্যুতের আলোয় সিক্ত বসনা কৃষ্ণাভ সুন্দরী ভেরোনিকার ভরন্ত যৌবন নেশা জাগায় অর্ণবের মনে। সারা শরীর শিথিল হয়ে আসে তার। পায়ে পায়ে এগিয়ে আসে ভেরোনিকা অর্ণবের দিকে। বিদ্যুতের আলোয় তার বোঝা কম্পমান ঠোঁট দুটো দেখতে পায় অর্ণব। অর্ণবের গলা স্পর্শ করে ভেরোনিকার ওষ্ঠ। এক চিনচিনে রোমহর্ষ স্পর্শে কেঁপে ওঠে অর্ণব। নিজেকে সঁপে দেয় পুরোপুরি। শরীরের সমস্ত রক্ত স্রোত উজাড় করে দিতে ইচ্ছে হয় ভেরোনিকাকে। ভেরোনিকা! সকালে অনেকটা দেরিতেই ঘুম ভাঙে অর্ণবের, তাও আবার ডাক্তারের ডাকাডাকিতে। আরে ও অর্ণব বাবু, অর্ণব বাবু! আরে কি মশাই, দরজা খুলে রেখে অঘরে ঘুমোচ্ছেন? এখান দিয়ে যাচ্ছিলাম, দরজা খোলা দেখে ঢুকে পড়লাম। কোনো রকমে উঠে বসে অর্ণব। শরীরটা খুব দুর্বল লাগছে, গলায় একটা চিনচিনে ব্যথা। ডক্টর, জোসেফ কেমন আছে? ক্লান্ত অবসন্ন গলায় জিজ্ঞাসা করে অর্ণব। উত্তর দিতে গিয়ে থমকে যায় ডাক্তার। চোখ পড়ে অর্ণবের গলার দিকে। কে এসেছিল মিস্টার সেনগুপ্ত? জিজ্ঞাসা করে ডাক্তার। ভেরোনিকার নামটা মুখে এসেও থেমে যায় অর্ণব। মুখটা অন্যদিকে ঘুরিয়ে উত্তর দেয়, কই না, মানে কিরকম সেরকম কেউ নত। তৈরি হয়ে নিন, বেরোবো। হ্যাঁ? অর্ণবকে উদ্দেশ্য করে বলে ডাক্তার। না ডাক্তার, আজ আর বেরোবো না, জানেন, বড় ক্লান্ত লাগছে, উত্তর দেয় অর্ণব। ঠিক আছে, আপনি বরং বিশ্রাম নিন। হ্যাঁ, আমি উঠলাম। আচ্ছা আচ্ছা। এই বলে ডাক্তার প্রস্থান করে। নদীর ধারে আদিবাসী বস্তির সামনে এসে দাঁড়ায় ডাক্তার। জোসেফ তো সকালে এই বস্তিটার কথাই বলছিল। বস্তিটা খুব বেশি বড় নয়, 20-22টার বেশি ঘর নেই এখানে। কলকাতায় বস্তি বলতে যা বোঝায় তার সঙ্গে এই বস্তির কোনো মিল নেই। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মাটির বাড়িগুলোর দেওয়ালে নানা রকম নকশা করা। জেমস লুইয়ের বাড়িটা খুঁজে পেতে খুব একটা অসুবিধা হয় না ডাক্তারের। জোসেফ তো জেমস লুইয়ের কথাই বলেছিল। বাড়িটার অন্যান্য বাড়ির তুলনায় কিছুটা অপরিষ্কার। বাড়ির দাওয়ায় হেলান দিয়ে বসে আছে এক অশীতিপর বৃদ্ধ। জীর্ণ শরীর, চোখ দুটো কোটরগত, পরনে নেংটি গোছের এক চিলতে কাপড়। আপনি কি জেমস লুই? আমি এই অঞ্চলের ডাক্তার। অবাক হতভম্ব দৃষ্টিতে তাকায় বৃদ্ধ। একটু আসতে পারি? বলে ডাক্তার। হাতের ইশারায় ভেতরে ডাকেন বৃদ্ধ। ভেরোনিকা কি আপনারই মেয়ে? সরাসরি প্রশ্ন করে ডাক্তার। বৃদ্ধের জীর্ণ দুর্বল শরীরটা মুহূর্তে পাংশু বর্ণের হয়ে ওঠে। কাঁদো কাঁদো গলায় বলে ওঠে, আমার মেয়ে ছিল, আমার মেয়েদেরই ছিল, হ্যাঁ আমার মেয়ে ছিল। বৃদ্ধ জেমস লুইয়ের কথায় ভেরোনিকা তার একমাত্র মেয়ে।
বয়সের সঙ্গে সঙ্গে দেহের সৌন্দর্য বাড়তে থাকলেও স্বভাবে অস্বাভাবিকতা দেখা যায়। প্রথম দিকে এলাকার রাস্তার কুকুর, পাখি এসব মরতে শুরু করে। এলাকার লোকেরা বলতো ভেরেনিকা নাকি রাতের অন্ধকারে জন্তুগুলোর রক্ত শুষে নেয়। ধীরে ধীরে পড়শিদের হাঁস, মুরগি, গরু, ছাগল শিকার হয় ভেরেনিকার। বস্তির লোকেরাই নাকি ডাইনি সন্দেহে ভেরেনিকাকে পরে পিটিয়ে হত্যা করে। বৃদ্ধ জেমস লুইকে নিয়ে ভেরেনিকার কবরে যায় ডাক্তার। অদ্ভুত কাণ্ড, আশেপাশের কবরগুলোতে কাদা, মাটি, শুকনো পাতা পড়ে থাকলেও ভেরেনিকার কবরটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, যেন রোজ কবরটিতে হাত পড়ে। আর দেরি নয়, আজ রাতের মধ্যেই কবরটি খুঁড়ে যা করবার করতে হবে সিদ্ধান্ত নেয় ডাক্তার। কিন্তু একা তার পক্ষে সবকিছু করা সম্ভব নয়, লোক লাগবে। আজ রাতেই কবর স্থানে আসার সিদ্ধান্ত নেয় ডাক্তার। দুপুরের দিকে ক্যামেরা নিয়ে এদিক সেদিক ঘুরে অর্ণব। খান কয়েক ছবিও তোলে, কিন্তু কেন জানি না সে মন বসাতে পারছে না। আজ মন যে অনবরত কাউকে খুঁজে চলেছে। আচ্ছা, আজ রাতেও কি আসবে সে? নিজের মনকেই প্রশ্ন করে অর্ণব। অবচেতন মনে এক নিদারুণ প্রতীক্ষা করে চলে সে। সূর্য অস্ত যাওয়ার কিছু আগেই ঘরে ফেরে অর্ণব। শোয়ার ঘরটা জুঁই ফুলের গন্ধে ম ম করছে। কেয়ারটেকারটা বাড়ির গাছের জুঁই ফুল একটি থালায় করে টেবিলের উপরে রেখে গেছে। রাতের খাওয়া সেরে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে অর্ণব। শরীরটা দুর্বল, কিন্তু ঘুম কিছুতেই আসছে না। চোখে অনন্ত প্রতীক্ষা, কখন আসবে সে, কখন আসবে। এভাবেই ঘন্টা দেড়েক কেটে যায়। রাত তখন প্রায় 12টা। হঠাৎ আচমকা বিছানায় ধড়মড় করে উঠে বসে অর্ণব। অন্ধকার ঘরের অল্প আলোয় চিনতে ভুল হয় না অর্ণবের। ঘরের দরজায় দাঁড়িয়ে আছে ভেরেনিকা। বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় অর্ণব। ধীর পায়ে এগিয়ে যায় ভেরেনিকার দিকে। পায়ে পায়ে এগিয়ে আসে ভেরেনিকা। আচমকা অর্ণবের হাতের ধাক্কায় টেবিলে রাখা জুঁই ফুলগুলো ছড়িয়ে পড়ে মাটিতে। থমকে দাঁড়ায় ভেরেনিকা। মুহূর্তে শরীর দুলে ওঠে তার। উদ্ভ্রান্তের মতন মেঝেতে বসে পড়ে থাকা জুঁই ফুলগুলোকে একটা একটা করে গুনতে থাকে সে। সম্বিত ফিরে অর্ণবের। এতক্ষণ যেন সে ঘোরের মধ্যেই বাস করছিল। ভেরেনিকাকে টপকে মুহূর্তে বাড়ির বাইরে বেরিয়ে আসে অর্ণব। রুদ্ধশ্বাসে ছুটতে থাকে রাস্তা দিয়ে। আচমকা ধাক্কায় মুখ থুবড়ে পড়ে রাস্তায়। আরে আরে, কি ব্যাপার মিস্টার সেনগুপ্ত, কি ব্যাপার? এভাবে রাস্তা দিয়ে দৌড়চ্ছেন কেন? ডাক্তারের গলা শুনে কিছুটা আশ্বস্ত হয় অর্ণব। সংক্ষেপে সবটা জানায় ডাক্তারকে। আর দেরি করা চলবে না মিস্টার সেনগুপ্ত, আমাদের এক্ষুনি যেতে হবে কবরস্থানে। হ্যাঁ হ্যাঁ, ওই কবরস্থানে। কবরস্থানে? ডাক্তারের গলায় উদ্বেগের সুর। কবরস্থানে ভেরেনিকার কবর খুঁজে পেতে খুব একটা অসুবিধা হয় না ডাক্তারের। কবরের মাটি চারিদিকে বিক্ষিপ্তভাবে ছড়ানো, নিচে কফিনের ডালা খোলা। আমাদের অপেক্ষা করতে হবে মিস্টার সেনগুপ্ত। ভেরেনিকা কবরে না ফেরা পর্যন্ত কিছুই করতে পারবো না। জুঁই ফুল গোনা শেষ হলেই সে উদ্ভ্রান্তের মতো আপনাকে খুঁজবে। তবে ভয় পাবেন না, না ভয় পাবেন না, আপনি এখন নিরাপদ, সম্পূর্ণ নিরাপদ। আশ্বাস দেয় ডাক্তার। এতক্ষণ লক্ষ্যই করেনি অর্ণব। ডাক্তার সঙ্গে একটি বড় ব্যাগ ও কোদাল নিয়ে এসেছে। ঝোলা থেকে একটা শিশি বার করে অর্ণবের দিকে এগিয়ে দেয় ডাক্তার। এটা ভালো করে মেখে নিন। এটা
এটা কি? রসুনের রস আছে এতে। ও, সাবধানের তো মান নেই। হ্যাঁ, অর্ণবকে উদ্দেশ্য করে বলে ডাক্তার। রসুনের রসটা ভালো করে মেখে নেয় দুজনে। তারপর একটি বড় ঝোপের আড়ালে গিয়ে বসে তারা। চাপা আতঙ্ক আর বুকের ধরফরানিতে এক একটা মিনিট এক একটা ঘন্টার সমান মনে হয় তাদের। এভাবে কতক্ষণ কেটে গেছে খেয়াল নেই। হঠাৎ ডাক্তারের ধাক্কায় সচকিত হয়ে ওঠে অর্ণব। কি দেখছে সে? নিজের চোখকে যে বিশ্বাস করতে পারছে না। ভেরোনিকা, তার পা দুটো মাটি থেকে প্রায় 1 ফুট উঁচুতে, হাওয়ায় ভাসছে তার শরীর। ধীরে ধীরে এগিয়ে আসছে কবরের দিকে। কবরের কাছে এসে শূন্যে দাঁড়ায় ভেরোনিকা, চারপাশটা দেখে নেয়, তারপর ধীরে ধীরে নেমে যায় কবরে। ঝোড়ো হাওয়ায় দিক বিদিক উত্তাল হয়ে ওঠে। কবরের চারিদিকের বিক্ষিপ্ত মাটিগুলি পুনরায় কবরের মাটি ভরাট করে তোলে। শান্ত হয়ে যায় চারদিক। অল্প অল্প ভোরের আলো ফুটতে শুরু করেছে সবে। আমার সঙ্গে আসুন মিস্টার সেনগুপ্ত। কাঁপা কাঁপা গলায় বলে ডাক্তার। ভেরোনিকার কবরের সামনে গিয়ে দাঁড়ায় তারা। কোদাল দিয়ে মাটি খুঁড়তে শুরু করে ডাক্তার। অর্ণব 2 হাতে মাটি সরাতে থাকে। মিনিট 10 খোঁড়ার পর কফিনের ডালাটা দেখা যায়। সাবধানে ডালার ওপরের মাটি সরিয়ে ডালাটা খুলে ফেলে ডাক্তার। ভেরোনিকার নিথর দেহটা শুয়ে আছে, যেন এইমাত্র ঘুমিয়েছে সে। তাড়াতাড়ি ঝোলা থেকে 4টে আয়না বার করে, ভেরোনিকার দেহের 4 ধারে রাখে। এরপর একটা ধারালো রূপোর ক্রস বুকে গেঁথে দেয় ভেরোনিকার। শরীরে ছোঁচ ফুটলে মুখের যে বিকৃতি ঘটে, ভেরোনিকার মুখেও সেই একই অভিব্যক্তি ফুটে উঠল। আশা করি আর কোনো চিন্তা নেই। দীর্ঘশ্বাস ফেলল ডাক্তার। কবরের মাটি ঠিক করে বাড়ি ফিরতে ফিরতে সকাল হয়ে গেল। আজ একটু ভালো করে ঘুমোতে হবে ভাবল অর্ণব। আর কোনো দুর্ঘটনা ঘটেনি। জোজেও সুস্থ স্বাভাবিক হয়ে উঠেছে। ডাক্তারেরও দুশ্চিন্তা কমেছে। কয়েকদিন বেশ জমিয়ে ছবি তুলে এরপর কলকাতার দিকে আবার রওনা হলো অর্ণব। শুনছিলেন অনুত্রী দত্তর লেখা গল্প লাল মাটির লাল রক্ত। সূত্রধার, গল্পের কথক এবং অর্ণবের ভূমিকায় পার্থ, ডাক্তার সৌমিত্র, ভেরোনিকা, সুস্মিতা, মিউজিক এবং স্পেশাল এফেক্টসে নিলয় ঘোষ।